গল্পগুলিতে আজ পড়ছি ফিওডর দস্তয়েভস্কির একটি উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। অনুবাদ করেছেন সৈয়দ হালিম। জুলাইয়ের শুরু, প্রচণ্ড গরম। খুপরির মতো ঘর থেকে নেমে এলো এক তরুণ, এগিয়ে চলল কুহুস্কিন ব্রিজের দিকে। সবে সন্ধে হয়েছে, তবে হাঁটার ধরন দেখেই বোঝা যাচ্ছে কোন দিকে যাওয়া যায় তা এখনো ভেবে ঠিক করে উঠতে পারেনি। ঘরে বসে থাকতেও ভালো লাগছে না, তাই পথে বেরিয়ে আসা। ভাড়া করা খুপরি ঘর থেকে নেমে আসবার সময়ে বাড়িওয়ালির চোখে ধুলো দিয়েছে প্রতিবারের মতো। সিঁড়ি দিয়ে নামতেই বাড়িওয়ালির রান্নাঘর, দরজা খোলা থাকে সব সময়। ঠিক এই সময়টাতে বুক ঢিপ ঢিপ করতে থাকে তরুণের। বড় কাপুরুষ মনে হয় নিজেকে। তারপরেই ধিক্কার দেয় নিজেকে, এত ভয় কেন? ভয় তো দেনার জন্য। অনেক টাকা পাবে বাড়িওয়ালি, কানাকড়িও দিতে পারেনি তরুণ। থাকে সে 5 তলা বাড়ির চিলেকোঠায়। ঘর তো নয়, যেন আলমারি। অথচ সে সত্যি সত্যি কাপুরুষ নয়, ঠিক উল্টো। মেজাজ খিচড়ে আছে বেশ কিছুদিন ধরে, উৎকণ্ঠায়। বেকার হয়ে থাকার দরুন মনও তাই মুষড়ে আছে। বিমর্ষতা চূড়ান্ত মাত্রায় পৌঁছলে মন মেজাজ এইরকমই দাঁড়ায়। একলা থাকতে ইচ্ছে হয়, দুনিয়ার কারো সঙ্গে মুখোমুখি হতে মন চায় না। বাড়িওয়ালির সঙ্গে তো নয়ই। এই ভয় থেকেই এসেছে কাপুরুষতা। কিছুদিন ধরে দারিদ্র্যের বোঝাও যেন ওকে খুঁড়িয়ে দিচ্ছে। প্রতিদিন কত কাজই তো থাকে, আগ্রহ নেই কোনো কাজে। আগ্রহ যে ফিরিয়ে আনবে সেই আগ্রহও নেই তার। কেউ যেন চারিদিকে ঘোর ষড়যন্ত্র জাল বুনে চলেছে মানুষটাকে ঘিরে। ভয় বাড়িওয়ালিকে নয়, কাউকেই নয়, থোড়াই কেয়ার করে সে ষড়যন্ত্রকে। অথচ মন মুষড়ে আছে নিদারুণ। সিঁড়ি দিয়ে নামবার সময়ে বাড়িওয়ালির চোখে চোখ পড়লেই রোজই শুনতে হয় একই গান, একই ঘ্যানঘ্যানানি, একই ভয় দেখানো। ভাড়া না দিলে অমুক করেঙ্গা তমুক করেঙ্গা। বানিয়ে বানিয়ে কাহা তকার মিথ্যা বলা যায়। তার চাইতে বিড়ালের মতো পা টিপে টিপে নেমে যাওয়া ভালো। রাস্তায় নেমে এসে কিন্তু বেজায় হাসি পেল তরুণের। এত ভয় বাড়িওয়ালিকে? হাসিটা কিন্তু তার অদ্ভুত ধরনের। কথাও বলে সে আপন মনে। আশ্চর্য, যা করব বলে ভেবে রেখেছি সে কাজ তো পুরুষ মানুষের হাতের পাঁচ, তবুও এত ভয়? না, বড্ড বেশি কথা বলছি আজকাল। মনে মনে আকাশ পাতাল রচনা করছি। গরম আর সহ্য করা যাচ্ছে না। এত ভিড়, গায়ে গায়ে ঘষাঘষি, ইট চুন ধুলোর গন্ধ। রাজমিস্ত্রিদের তৈরি বাড়ি, সব মিলিয়ে গ্রীষ্মের এই পচা গন্ধ পিটার্সবার্গবাসীদের সহ্য করতেই হয়। প্রতি গ্রীষ্মে গ্রীষ্মকুটিরে বাস করার মতো পয়সা যাদের নেই তাদেরকেই সহ্য করতে হয় এসব। সামান্য এই ভাড়ার চিন্তায় তরুণের স্নায়ুতে দারুণ চাপ পড়ে। এমনিতেই মনটা খারাপ হয়ে রয়েছে, তার উপর আবার এই অত্যাচার, অসহ্য। শহরের এদিকটায় মাতালদের ভিড় বেশি, মদের দোকানও কম নয়। ছুটির দিন নয় আজ, তা সত্ত্বেও মত্ত মানুষদের ভিড় লেগেই আছে। এদের গায়ে গা লাগতেই আরও মুষড়ে যাচ্ছে মন, রাগ বাড়ছে। এ সব কিছুই ঘৃণা করে তরুণটি। ঘৃণা চেপে রাখতেও পারছে না সে। মুখ বেঁকে গেছে তাই। মুখ মনের অনুভূতি ফুটিয়ে তুলতে পারে সহজেই, তাই সে গোপন করতে পারছে না মনের গভীর ঘৃণাবোধকে। তরুণের চেহারাটা কিন্তু চমৎকার, রীতিমতো সুদর্শন, বেশ লম্বা। 10 জনের ভিড়ে দাঁড়ালে মাথা উঁচু হয়ে থাকে সবার উপরে। ছিপছিপে শরীর, অথচ সুগঠিত। দু চোখ গভীর কালো আর ভারী সুন্দর। মাথা ভর্তি ঈষৎ কালচে,
অথচ সোনালি চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে শতগুণ। ঘৃণায় মুখ কুঁচকে গিয়েছিল ক্ষণিকের জন্য, তারপরেই ফের বিভোর হয়ে গেল চিন্তায়। এমনই মশগুল হয়ে রইল গভীর ভাবনায় যে আশেপাশে আর নজরই রইল না, নজর দেওয়ার প্রবৃত্তিও নেই। কথা বলে চলেছে আপন মনে, নিজের কথা নিজেই শুনছে, বুঝতে পারছে তালগোল পাকিয়ে রয়েছে মনের ভাবনাগুলোয়। দুর্বলতার জন্য এমন হতে পারে, এই নিয়ে 2 দিন হলো না খেয়ে আছে। জামা কাপড়ের অবস্থাও শোচনীয়। ভিখিরি ভবঘুরেও এমন গরিবহালে দিনের আলোয় পথে বেরোতে লজ্জা পাবে। শহরের এই অঞ্চলে অবশ্য কোনো কিছুই কাউকে অবাক করে না বলেই রক্ষে। বাজে মেয়ে আর 5 কাজের ব্যাপারীদের ভিড় এখানে এত বেশি যে কোনো কিছুই বিস্ময়কর লাগে না কারো চোখে। তরুণের রুচিবোধ কিন্তু মাঝে মধ্যে মাথাচাড়া দেয়। জামা কাপড় নিয়ে খুঁতখুঁত তার মধ্যেও আছে। এই মুহূর্তে গোটা দুনিয়াটার ওপর মনটা তার এমনই বিষিয়ে গেছে যে নিজের গায়ের ছেঁড়া ফাটা জামা কাপড়ের দিকে খেয়াল নেই একেবারেই। আসলে গোটা দুনিয়াটার উপর বিদ্বেষে ভরে আছে ওর মনের ভেতরটা। বাইরের দুনিয়ার দিকে তার ভ্রুক্ষেপ নেই। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলে অবশ্য আলাদা ব্যাপার হতো, কিন্তু যেচে কারো সঙ্গে দহরম মহরম করতে যাওয়ার ইচ্ছে নেই। ঠিক এই সময়ে একটা ঘোড়ায় টানা গাড়ি প্রায় এসে পড়ল ওর গায়ের ওপর। মাতাল একটা লোক রয়েছে গাড়ির ওপর। তরুণকে দেখেই আচমকা সে চিৎকার করল, এই বাটা, এই জঘন্য জার্মান টুপিটা মাথায় পরে আছিস কেন? বলেই হাত নেড়ে বিকট উল্লাস জানিয়ে নিমেষে উধাও হয়ে গেল পাগল লোকটা। তখনই খেয়াল হলো সুন্দর তরুণের, সত্যিই তো মাথার টুপিটা জিমারম্যান জার্মান টুপি। তুবড়ে থেতলে এর বেতিকিচ্ছিরি চেহারা হয়েছে, চারিদিকে অজস্র ফুটোও আছে, মাথায় তেরাবেঁকাভাবে আটকে রয়েছে। লোকে তো হাসবেই। এ অবস্থায় লজ্জা মিয়ে যাওয়া উচিত। তরুণ কিন্তু লজ্জা পেল না, ভয় পেল। মনটাকে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে অবশ করে তুলল অদ্ভুত এক ভয়। আবার শুরু হলো মনে মনে বকুনি। কি আশ্চর্য, 5 জনের চোখে পড়ার মতো বিকট এই টুপি পরে আছি কেন? এমন টুপি মাথায় দিতে হবে যা সবার চোখ এড়িয়ে যাবে। গায়ে যেহেতু ছেঁড়া কাঁথার মতো জামা কাপড়, মাথার টুপিও হওয়া উচিত কুলি কামিনের টুপির মতন। দামি জার্মান টুপি পরা খুব ভুল হয়েছে। ছোট্ট এই ভুল থেকেই গোটা প্ল্যানটা ভেস্তে যেতে পারে। বেশি দূর আর যেতে হলো না। বাড়িটার ফটক এখান থেকে আর মাত্র 27-30 পা দূরে। স্বপ্নে এটা সে কতবার গুনেছে। একটা সময় গেছে যখন এসব স্বপ্নকে মোটেই পাত্তা দেয়নি তরুণ। কদাকার স্বপ্নগুলোকে মনের মধ্যে আনাগোনাও করতে দেয়নি। স্বপ্নের প্রলোভনেও পড়েনি আগে। ঝাড়া 1 মাস এই সব লোভনীয় অথচ বিভৎস স্বপ্ন দেখবার পরে মনের অবস্থা দাঁড়িয়েছে অন্যরকম। স্বপ্ন এখন ওকে লোভাতুর করে তুলেছে। মন না চাইলেও কুৎসিত স্বপ্নকে রূপ দিতে চলেছে। মনের মধ্যে ইচ্ছে আর অনিচ্ছের লড়াই চলছে বিরামহীনভাবে। বিড়বিড় করে বকেও যাচ্ছে সেই কারণে। এখন সে চলেছে স্বপ্ন রূপায়ণ সম্ভব হবে কী করে তা যাচাই করার সংকল্প নিয়ে। 1 পা এগুচ্ছে। একটু একটু করে মন উত্তেজিত হয়ে উঠছে এজন্যই। প্রকাণ্ড একটা বাড়ির দিকে এগুচ্ছে তরুণ। এ বাড়িটা রয়েছে একটা খালের পাশেই। অন্য পাশে রয়েছে সাদোভায়া স্ট্রিট। বুকের মধ্যে যেন সাই সাই করে হাঁপড় ওঠানামা করছে। শরীরের প্রত্যেকটা স্নায়ু সজাগ। এ বাড়িতে ফ্ল্যাট অনেক। নানা ধরনের বাণিজ্য চলছে ঘরে ঘরে। দর্জি, মিস্ত্রি, রাঁধুনি, জার্মান ধান্দাবাজ, বাজে মেয়ে, কেরানি, কত রকম মানুষ দখল করে রয়েছে। একটা ফ্ল্যাট বাড়িতে ঢুকবার মুখে উঠোন দুটোয় নানা ধরনের মানুষ আসা যাওয়া করছে। 2 দারোয়ানও নিজেদের কাজ করে যাচ্ছে। নিশ্চিন্ত হলো তরুণ। কারোরই চোখ নেই তার মতো বিবর্ণ চেহারার মানুষের দিকে।
টুক করে ফটক পেরিয়ে ডাইনে মোড় নিয়ে পা দিল সিঁড়িতে। এই সিঁড়িটা বাড়ির পিছন দিককার সিঁড়ি, তাই বেশ অন্ধকার, রীতিমতো সরু, অথচ কোথায় কি আছে সবই সে জানে। নখদর্পণে বললেই চলে। এর আগেও এসেছে। সিঁড়ির আধার আর নির্জনতা মনটাকে খুশিতে ভরিয়ে তুলেছে। কোনো কৌতূহলী চোখ এই অন্ধকার ফুঁড়ে তাকে দেখতে পাবে না। 4 তলায় উঠেই আবার ভয় ঢুকলো মনের মধ্যে। বিড়বিড় করতে লাগলো আপন মনে, কাজটা যদি করেই ফেলি তাহলে কি ঠিক হবে? 4 তলার পথ জুড়ে রয়েছে একটা ফ্ল্যাটের আসবাবপত্র। এ ফ্ল্যাটে থাকতো এক জার্মান কেরানি, বউ বাচ্চা নিয়ে। এখন নিশ্চয়ই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, তাই ফার্নিচার বের করেছে। তাহলে তো ভালোই হলো। 4 তলার এই সিঁড়ি পেরিয়ে বুড়ির ফ্ল্যাট ছাড়া আর কোনো ফ্ল্যাট নেই। ভালো ভালো। এসে গেছে বুড়ির নিরালা ফ্ল্যাট। দরজার ঘন্টা বাজিয়ে দিল তরুণ। টুনটুন করে বাজছে ঘন্টা, যেন টিন দিয়ে তৈরি। পেতল দিয়ে তৈরি হলে আরও জোরে আওয়াজ হতো। অবশ্য বিশাল এই বাড়ির পায়রার খোপের মতো ছোট ছোট ঘরগুলোই ঘন্টা বাজে একই রকম মিনমিনে আওয়াজে। ব্যাপারটা ভুলেই গেছিল তরুণ। উৎকণ্ঠায় মনের অবস্থা সত্যিই শোচনীয় হয়ে এসেছে। নইলে ঘন্টার ওই ক্ষীণ আর্তনাদ শুনে অমন শিউরে উঠবে কেন? ক্যাচ ক্যাচ শব্দ হলো একটু পরেই। পাল্লা ফাঁক হচ্ছে। সামান্য ফাঁক হতেই ফ্ল্যাটের ভাড়াটে বিষম বিতৃষ্ণায় চেয়ে রইল তরুণের দিকে। বিতৃষ্ণা ছাড়াও পিটপিটে 2 চোখে রয়েছে রাজ্যের অবিশ্বাস। শুধু চোখ দুটোই দেখতে পাচ্ছে তরুণ। ওটুকু ফাঁক দিয়ে সন্দেহ আর অবিশ্বাস ভরা একজোড়া চোখ ছাড়া আর কিছু দেখাও যাচ্ছে না। অন্ধকারের মধ্যে ঝিকঝিক করছে শুধু 2টো চোখ। চৌকাঠ পেরিয়ে সামনের ঘরে ঢুকে গেল তরুণ। এ ঘরেও অন্ধকার বিরাজ করছে। ঘরের মাঝে একটা কাঠের পার্টিশন, পার্টিশনের ওদিকে খুদে রান্নাঘর, আর ঠিক এখানেই দাঁড়িয়ে আছে বুড়ি। মুখে কোনো কথা নেই, কিন্তু চাহনির মধ্যেই অনেক জিজ্ঞাসা জেগে রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তরুণের পা থেকে মাথা পর্যন্ত। বুড়ির বয়স প্রায় 60। ছোটোখাটো চেহারা, শুকনো রুটির টুকরোর মতোই যেন শুকিয়ে গুটিয়ে এতটুকু হয়ে গেছে। চোখ দুটো কিন্তু বেশ ধারালো আর নোংরা। টিকালো নাক, ছোট্ট মাথায় টুপি নেই, চুল সামান্য পেকেছে, তেল দিয়ে সেটে লাগানো মাথায়, ফ্লানেলের চাদর জড়ানো গলায়। গলাটা সরু আর লম্বা, মোরগের নখওয়ালা থাবার মতো উঁচিয়ে রয়েছে চাদরের ঘেরাটোপ থেকে। গরমে আইঢাই অবস্থা হয় তরুণের। বুড়ি কিন্তু এই বিচ্ছিরি গরমেও একটা পশুলোমের জ্যাকেট গায়ে চাপিয়ে রেখেছে, কাশছে খক খক করে। এহেন বিচিত্র মূর্তির দিকে নিশ্চয়ই অদ্ভুত দৃষ্টি মেলে ধরেছিল তরুণ। নইলে বুড়ির চোখে অবিশ্বাস ফের ঘুনিয়ে উঠবে কেন? তাই দেখেই তড়িঘড়ি বলে উঠল তরুণ, আমি রাসকোলনিকভ, ছাত্র। মাস কয়েক আগে একবার এসেছিলাম। এ অবস্থায় বিনয়ের অবতার হওয়া উচিত, তাই বাতাসে মাথা ঠুকে ছোট অভিবাদনও সেরে নেয় সে। তীক্ষ্ণ গলায় তক্ষুনি জবাব দিল বুড়ি, মনে আছে। তরুণের মুখের ওপর থেকে কিন্তু সরে গেল না বুড়ির সন্ধানী চোখ। এত অবিশ্বাস, অস্বস্তি বোধ করে রাসকোলনিকভ। আমতা আমতা করে বলে, এসেছি একই উদ্দেশ্যে। একটু ভেবে নিয়ে পাশে সরে দাঁড়ায় বুড়ি, ভেতরে এসো। যে ঘরে ঢুকলো রাসকোলনিকভ সে ঘরে তত অন্ধকার নেই, পরন্তু সূর্যের আলোয় দেখা যাচ্ছে দেওয়ালে সাটা হলদে কাগজ, জানালায় হিজিবিজি জিরেনিয়ামের রঙিন ফুল আর রং বেরঙের ছিটের পর্দা। এই দেখেই বিদ্যুৎ ঝলকের মতো ভেবে নিল রাসকোলনিকভ। সেদিনও ঠিক এইভাবে সূর্য ঝকঝক করবে ঘরের মধ্যে। ভাবনার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিল ঘরের সব কিছুর উপর, কিছুই বাদ দিল না। মনের ম্যাপে টুকে নিল প্রতিটি জিনিস। এই তো সুযোগ,
সবই দেখতে হবে, স্মৃতিতে গেঁথে রাখতে হবে। সময় এলে যেন ঠিকঠাক জিনিসটা ঝটপট সরিয়ে ফেলা যায়। তবে হ্যাঁ, ঘরের মধ্যে সেরকম বিশেষ কিছুই নেই। ফার্নিচার সব মান্ধাতার আমলের, হলদে কাঠ দিয়ে তৈরি। একটা প্রকাণ্ড পিঠ উঁচু সোফা, সামনে বসানো একটা কাঠের খোদাই করা গোল টেবিল, একটা সাজগোজ করার টেবিল, দুটো জানালার ফাঁকে রয়েছে একটা আয়না, দেয়ালের পাশে বসানো খান কয়েক চেয়ার, হলদে ফ্রেমে বাঁধানো রয়েছে কয়েকটা সস্তা ছবি, জার্মান মেয়েদের ছবি নিশ্চয়ই, পাখি ধরে রয়েছে হাতে। ফার্নিচার বলতে তো এই, এক কোণে একটা মূর্তি, সামনে জ্বলছে একটি তেলের প্রদীপ। প্রতিটি জিনিস কিন্তু ঝকঝকে তকতকে। মেঝে আর ফার্নিচার দুটোই নিশ্চয়ই পলিশ করা হয় রোজ, তাই এত চকচকে। আপন মনেই ফের বিড়বিড় করে ওঠে রাসকলনিকভ। নচ্ছার বিধবা বুড়িদের ঘর এত পরিষ্কার হয়, এক কণা ধুলোও রাখেনি কোথাও। বলতে বলতে হাত দিল দরজার ছিটের সুতি পর্দায়। এ পর্দা ঝুলছে দুই ঘরের মাঝের দরজায়। এ ঘরে এখনো ঢোকেনি রাসকলনিকভ। ওদিকে রয়েছে বুড়ির শোবার খাট আর জিনিসপত্রের দেরাজ, আলমারি। ফ্ল্যাটে ঘর বলতে এ দুটোই, আর নেই। ঘরের মধ্যে উকি দিতেই বুড়ি ধর্মর করে এসে দাঁড়ালো সামনে। পথ আটকে দাঁড়িয়েছে, বলে উঠল কড়া গলায়, কি চাই? পকেট হাতড়ে সেকেলে চ্যাপটা রূপোর ঘড়িটা বের করে রাসকলনিকভ। পেছনের ডালায় খোদাই করা রয়েছে একটা ভূগোলক। শেকলটা ইস্পাতের। বললে, বন্ধক দিতে এসেছি। গতবার যেটা বন্ধক রেখে গেলে তার মেয়াদি ফুরিয়েছে। গতকাল চলে গেছে টাকা দেবার শেষ তারিখ। একটু ধৈর্য ধরুন ম্যাডাম, কথা দিচ্ছি সুদ সমেত আসল ফিরিয়ে দেব। সেটা তো বলবো আমি, মেয়াদ পেরিয়ে গেছে, বন্ধকে বেচেও দিতে পারি এখনই। ঘড়ির জন্য কত দেবেন অ্যালিওনা আইভানোভনা? কোথাকার রোদ দিয়ে এক মরচে পড়া ঘড়ি, কারো কাজে লাগবে না। গতবার আংটিটার বদলে নিয়ে গেছিলে 2 রুবল, যেটা কোনো গয়নার দোকানে 1.5 রুবলেই কিনে নিতে পারতাম। 4 রুবল দিন, সব ফেরত দিব। এ ঘড়ি আমার বাবার। দিন কয়েকের মধ্যে হাতে বেশ কিছু টাকা আসবে। 1.5 রুবলের 1 পয়সাও বেশি দেব না, সুদ আগে দিতে হবে। নিতে হলে নাও, নইলে বিদেয় হও। মাত্র 1.5 রুবল? সরে পড়ো। রাসকলনিকভের হাতে ঘড়ি গছিয়ে দিয়ে বলল বুড়ি। মাথায় রক্ত চড়ে গেলেও সামলে নিল সে। ইচ্ছে হচ্ছিল এক্ষুনি ছুটে বেরিয়ে যায়, কিন্তু তাহলে তো যে মতলবে আসা সেটাই হয় না। রুক্ষ গলায় বলল, ঠিক আছে, দিন। চাবির খোঁজে পকেটে হাত ঢোকায় বুড়ি। তারপরে চলে যায় পর্দার ওদিকে পাশের ঘরে। ঘরে এখন রাসকলনিকভ একা। কান খাড়া করে শুনছে পাশের ঘরের ক্ষীণতম আওয়াজও। মনের চোখে অনুসরণ করে চলছে বুড়িকে। দেরাজ আলমারি খোলার শব্দ ভেসে এলো কানে। নিশ্চয়ই ওপরের ড্রয়ার, মনে মনে ভেবে নেয় রাসকলনিকভ। চাবির গোছা রাখে ডান হাতি পকেটে। ইস্পাতের রিংয়ে রয়েছে সমস্ত চাবি। একটা চাবি অন্য চাবিদের চেয়ে 3 গুণ বড়, মাথায় খাঁজ কাটা। দেরাজ আলমারির চাবি নয় নিশ্চয়ই। আর একটা আলমারি অথবা সিন্দুক আছে বলে মনে হচ্ছে। অদ্ভুত, সব সিন্দুকেরই চাবি একই রকম। যাচ্ছে তাই কারবার। ফিরে এলো বুড়ি। এই নাও, রুবল পিছু মাসে 10 কোপেক, 1.5 রুবল থেকে প্রতি মাসে 15 কোপেক বাদ। একই হারে আগের নেওয়া 2 রুবল থেকে বাদ গেল 20 কোপেক, মোট দাঁড়ালো 35। তাহলে তুমি পেলে 1 রুবল 15 কোপেক রদ্দি মার্কাই ঘড়ির জন্য। মাত্র 1 রুবল 15 কোপেক? কড়ায় গণ্ডায়। তর্কের মধ্যে গেল না তরুণ। বলার অনেক কিছুই ছিল, সেসব কথা জিভের ডগাতেও এসে গেছিল, কিন্তু কিছুই না বলে হাত পেতে সামান্য অর্থ নিতে নিতে এক দৃষ্টে চেয়ে রইল বুড়ির দিকে।
তাড়াহুড়োর লক্ষণ দেখা গেল না হাবভাবে। তারপর আস্তে আস্তে বলল, দিন দুয়েকের মধ্যে আরও একটা জিনিস আনব। বন্ধুর দেওয়া উপহার, রূপোর সিগারেট কেস। চুপ মেরে গেল এতটুকু বলেই। মাথার মধ্যে যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। যখন আনবে আনবে, তখন দেখা যাবে। তাহলে চলি। বাহিরের ঘরে বেরিয়ে যেতে যেতে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল সে, ভালো কথা, আপনার বোনকে তো দেখছি না, একলাই থাকেন নাকি? তা নিয়ে তোমার দরকার কি? কিচ্ছু না, এমনিই জিজ্ঞেস করলাম। আপনি তো রয়েছেন, চলি। অ্যালিওনা ইভানোভনা। তরতর করে সিঁড়ি বেয়ে নেমে এলো রাসকলনিকভ। উত্তেজনায় কাঁপছে সারা শরীর। একই হঠকারিতা করে বসল সে। পুরো একটা মাস মনকে এত শায়েস্তা করার পরেও নেমে পড়লে এই নোংরা কাজে। ছি! সিঁড়ি বেয়ে নামতে নামতে কতবার থামল, আর ঘোলাটে মাথায় কতবার যে নিজেকে ধিক্কার জানালো তরুণ, তা সে নিজেই জানে না। রাস্তায় এসে বিহ্বলভাবে এদিক ওদিক চাইতেই চোখে পড়ল একটা মদের দোকান। কখনো এসব জায়গায় সে ঢোকে না, কিন্তু আজ তার মনের অবস্থা এমনই যে আপনা আপনি থেকে পা দুটো তাকে টেনে নিয়ে গেল সেটার ভেতরে। একটু মদ পান করে মাথার মধ্যেকার দাপাদাপি যখন থেমে এসেছে, তখন এদিক ওদিক তাকিয়ে দেখল, আর এক কোণে বসে যে লোকটা, তাকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বলেই মনে হচ্ছে। লোকটা এত উত্তেজিত কেন? রাসকলনিকভ সবাইকে এড়িয়ে চলছিল কিছুদিন ধরে, কিন্তু এই মুহূর্তে মনের এরকম তোলপাড় অবস্থায় ইচ্ছে হচ্ছিল মানুষের সঙ্গ পেতে। মদের দোকানের এই ধুলো আর বদ গন্ধও তাই আর তার কাছে অসহ্য থাকেনি, বরং স্বস্তি বোধ করছিল অন্য লোক আশেপাশে থাকায়। নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছিল না, ভয় ভয় ভাবটাও চলে গেল। মদের দোকানের মালিক উপর থেকে নেমে এসে বসল কাউন্টারে। 5 ফরমাস খাটার ছোকরা কজনও বসে আছে। ওরা প্রত্যেকেই হাই তুলছে আর চেয়ে আছে কোণের উত্তেজিত লোকটার দিকে। একেই রিটায়ার্ড সরকারি কর্মচারী বলে মনে হয়েছিল রাসকলনিকভের। জল জল করা অদ্ভুত চোখে লোকটা একদৃষ্টে চেয়ে আছে ওর দিকেই। কোটের বোতাম ছেঁড়া, চোখ মুখ ফুলো, হতশ্রী অবস্থা। একগাল খোঁচা খোঁচা দাড়ির জন্যে আরও বিচ্ছিরি লাগছে দেখতে। আচমকা কথা বলে উঠল লোকটা। দেখে তো মনে হচ্ছে বুদ্ধিশুদ্ধি আছে। কি করা হয়? অন্য সময় এইভাবে গায়ে পড়া কেউ কথা বললে জবাব দিত না রাসকলনিকভ, কিন্তু এখনও নিজেই চায় কথা বলতে। তাই বলল, আমি ছাত্র। তাই চেহারায় ধার আছে, নেই শুধু জামা কাপড়। তাতে কি হয়েছে? আমার জামা কাপড়ের ছিঁড়ি তো দেখতেই পাচ্ছেন। আমার নাম মার্মেলাডোভ। এরপরেই শুরু হলো মার্মেলাডোভের দীর্ঘ বক্তৃতা। লোকটার প্রথম বউ মারা যাবার পর যাকে বিয়ে করেছিল সে ভদ্রমহিলা বিধবা। বিধবা হয়েছিল 3টে বাচ্চা নিয়ে। মার্মেলাডোভের প্রথম পক্ষের একটা মেয়ে আছে, সোনিয়া তার নাম। বয়স ছিল 14, দ্বিতীয় বিয়ের সময়। এখন একটু বড় হয়েছে। বাবার চাকরি যাওয়ার পর সৎ মায়ের মুখ ঝামটা খেয়ে ও মেয়েটাও রোজগার করতে শুরু করেছে। নিজে থাকে অন্য জায়গায়। রাতে এসে বাবা আর সৎ মাকে টাকা পয়সা দিয়ে যায় সংসার চালানোর জন্য। সেই টাকায় বাক্স থেকে চুরি করে এনে উড়িয়ে দিয়েছে মার্মেলাডোভ। 5 দিন বাড়ি ফেরেনি। এখন তো না ফিরলেই নয়। বাড়ি বেশি দূরে নয়, রাসকলনিকভই তাকে নিয়ে গেল। 4 তলা বাড়ির উপরতলায় থাকে মার্মেলাডোভ। অন্ধকার সিঁড়ি বেয়ে উঠবার পর বারান্দায় দাঁড়িয়েই দেখা গেল ঘরের মধ্যকার দিনহীন অবস্থা। 3টে বাচ্চার একজন মেঝেতে বসে সোফায় মাথা দিয়ে ঘুমোচ্ছে। অন্য দুজন ছেঁড়া ন্যাকড়ার মতো জামা গায়ে দিয়ে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। কালকে কি খাবে তাই জানে না। উপসী রয়েছে কদিন ধরেই। ঘরে অন্যমনস্ক হয়ে পায়চারি করছে বছর 30 বয়সের এক মহিলা, মার্মেলাডোভের দ্বিতীয় স্ত্রী। ভীষণ রোগা,
রোগ যন্ত্রণায় সিটিয়ে রয়েছে, কাশছে, নিশ্চয়ই ক্ষয়রোগে ধরেছে। এ ঘরের কোনো আব্রু নেই, ঘরের মধ্য দিয়ে যেতে হয় অন্য ঘরে, সেখানে থাকে অন্য ভাড়াটে। তারা হাসছে, কথা বলছে, খেলছে। মার্মেলাডোভকে দেখেই চেঁচিয়ে উঠেছিল তার বউ, মারধরও শুরু করেছিল তক্ষুনি। দৌড়ে এসেছিল ওদিককার ঘরের লোকজন, তারা মজা দেখছিল। রাসকলনিকভ নিঃশব্দে পকেট উজাড় করে খুচরো কোপেকগুলো জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ফেলে নেমে এলো সিঁড়ি বেয়ে। একবারও ভাবল না নিজের কি হবে। টাকা পয়সা নিয়ে সোনিয়া মেয়েটার উপর আবার চাপ যেন না পড়ে, এই ভেবেই আনন্দ পেল রাসকলনিকভ। অনেক বেলায় ঘুম ভাঙল রাসকলনিকভের। শরীর এখনো ম্যাজ ম্যাজ করছে, মেজাজ খিচড়ে যায় ঘরের চেহারা দেখে। এত ছোট ঘর যে তাকে খুপড়ি বলাই উচিত। দেওয়ালের হলদে কাগজ ছিঁড়ে ঝুলছে, সোজা হয়ে দাঁড়ালে মনে হয় ছাদে মাথা ঠুকে যাবে। মাত্র 3টা টলমলে চেয়ার আর একটা রং করা টেবিল ছাড়া এ ঘরে রয়েছে একটা বদখত সোফা, পুরনো ছেঁড়া, এবং রাসকলনিকভ তাতে শোয়। ছেঁড়া জামা তাল পাকিয়ে মাথায় বালিশ করে নেয়, লেপ নেই বলে ওভারকোট গায়ে দেয়, পোশাক পরেই ঘুমোয়। রং করা টেবিলটার উপরে বই আর খাতার পুরো ধুলো জমে আছে, হাত পড়েনি সেখানে অনেক দিন। কদাকার সোফার সামনে আরেকটা ছোট টেবিল, সেখানে ভাঙা চায়ের পাত্র রেখে দাঁড়ালে ন্যাস্টাসিয়া, রাসকলনিকভের একমাত্র কাজের মেয়ে। অনেকদিন মাইনে পায়নি ন্যাস্টাসিয়া, ফলে ঘর ঝাড় দেওয়া বন্ধ করেছে। হাঁটলেই ধুলোর মেঘ উঠে মেঝে থেকে। টাকার অভাবে হোটেল থেকেও খাবার আনা হয়নি গত 15 দিন। তা সত্ত্বেও আজ চা এনেছে, কেন তা ন্যাস্টাসিয়াই জানে। হাঁকাহাঁকি শুরু করে দেয় পাত্র নামিয়ে রেখেই। ওঠো ওঠো, 10টা বাজলো, চাটা অন্তত খাও, উপোস করেই তো আছো। মেজাজটা খিচড়ে যেতেই আবার চোখ বন্ধ করে ফেলেছিল রাসকলনিকভ। হাঁক ডাক শুনে সে চোখ খুলে বলল, চা কোত্থেকে এলো? বাড়িওলি পাঠালো নাকি? বাড়িওলির বয়েই গেছে। খানিকটা হলদে চিনি চায়ের পাত্রের পাশে রাখতে রাখতে বলল ন্যাস্টাসিয়া, আমার ঘরের চা। পকেট হাতড়ে খান কয়েক কোপেক বের করে ন্যাস্টাসিয়ার হাতে দিয়ে বললে রাসকলনিকভ, তাহলে একটা রুটি আর একটু মাংস এনে দাও। রুটি না হয় এনে দিচ্ছি, কিন্তু এ সময়ে বাসি মাংস ছাড়া আর তো কিছু পাবে না। তার চাইতে বরং আমার রান্নাঘরের বাঁধাকপির তরকারি খাও। এলো রুটি আর তরকারি। খাওয়া শুরু হলো রাসকলনিকভের। সেই সঙ্গে ন্যাস্টাসিয়ার কথা, বাড়িওলি পুলিশে খবর দিয়েছেন। কেন? টাকা দেবে না, ঘরও ছাড়বে না, পুলিশ তাই এর বিহিত করবে। আচ্ছা বোকা তো, দেখি বুঝিয়ে বলতে হবে বাড়িওলিকে। বোকা তো সবাই, আমিও। তোমার ঘাটেই যদি এত বুদ্ধি থাকে তো রোজগার নেই কেন? আগে তো ছেলে পড়াতে। এখন অন্য কাজ করছি। কি কাজ? ভাবছি। ভাবলে টাকা রোজগার হবে? কি মুশকিল, জুতো কোথায় যে পড়াতে যাব? তাছাড়া পড়াতে আমার ভালো লাগে না। পেটের খাবারটা তো জুটছিল, অত কম মাইনেতে পোষায় না। তবে কি রাতারাতি টাকার কুমির হতে চাও? হ্যাঁ চাই। অদ্ভুত চোখে তাকায় রাসকলনিকভ। এটা একটা কথা হলো, শুনলে ভয় হয়। যাকগে, কাল যখন বেরিয়েছিলে একটা চিঠি এসেছিল তোমার নামে। চিঠি? আমার নামে? কার চিঠি? কোত্থেকে? অত শত জানি নে। পিয়নকে 3 কোপেক দিয়ে রেখে দিয়েছে চিঠিটা। কই সে চিঠি? ন্যাস্টাসিয়া চিঠিখানা নিয়ে এলো। লিখেছে রাসকলনিকভের মা, দূর মফস্বল থেকে। এবার সে চঞ্চল হয়েছে মায়ের চিঠি পেয়ে। সে ন্যাস্টাসিয়াকে হাতে 3টে কোপেক দিয়ে বলল, যাও এবার সরে পড়ো। ন্যাস্টাসিয়ার ইচ্ছে ছিল চিঠির কথা শুনবার, তাড়া খেয়ে তাকে বিদেয় হতে হলো।
খামের ওপর ছোট ছোট মেয়েলি হাতের লেখার দিকে এক দৃষ্টে চেয়ে রইল রাসকলনিকভ। মায়ের হাতের লেখা, যে মা তাকে লিখতে শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, মানুষ করেছে। খামটায় আলতো একটা চুমু খেয়ে ছিঁড়ে ফেলে রাসকলনিকভ। বেশ বড় চিঠি, দুখানা বড় বড় কাগজে ছোট ছোট অক্ষরে মা লিখেছে, রোডিয়া, 2 মাস আগে তোমার চিঠি পেয়েছি। তোমার টাকা দরকার, কিন্তু যে টাকা আগে পাঠিয়েছিলাম তা ধার করা টাকা। এতদিনে তা শোধ হলো, আবার ধার করছি। 2-1 দিনের মধ্যে পাঠাবো। চিঠির জবাব দিতে মন চায়নি, হাতে টাকা ছিল না বলে। আগে পাঠিয়েছিলাম 15 রুবল, এবার পাঠাবো 20-25 রুবল। যে জামিনে 15 রুবল ধার পেয়েছিলাম, সেই একই জামিনে এখন তার ডাবল টাকা পাবো। কারণ একটা ঘটনায় সমাজে আমাদের মর্যাদা বেড়েছে। একসঙ্গে তোমার বোন দুনিয়ার ভবিষ্যৎ জড়িয়ে আছে। গোড়া থেকে বলি, গত বছর 60 রুবল পাঠিয়েছিলাম, মনে আছে? তুমি যখন টাকা চেয়ে পাঠালে তখন আমাদের হাত খালি। ঠিক তখনই দুনিয়া ছেলে মেয়ে পড়ানোর কাজ পেয়ে গেল সিদ্রিগল্ফ সাহেবের বাড়িতে। মাইনে ভালোই, আগাম পাওয়া গেছিল 100 রুবল। দিয়েছিলেন সিদ্রিগল্ফের স্ত্রী মার্কা পেদ্রো। তাই থেকে তোমাকে পাঠাই 60 রুবল, বাকি দিয়ে আমাদের দেনা শোধ করেছিলাম এখানকার। বিপদটা এলো তারপরই। সিদ্রিগল্ফ লোকটার বয়স হয়েছে ঠিকই, কথাবার্তাও ভালো, কিন্তু স্বভাব চরিত্র তেমন সুবিধের নয়। 2 দিনেই অতিষ্ঠ হয়ে উঠল দুনিয়া, কিন্তু চাকরি ছাড়তে পারল না, কারণ 100 রুবল যে আগাম নেওয়া হয়েছে। ভরসা ছিল মাফার উপর, কড়া মহিলা, বেশি খারাপ ব্যবহার নিশ্চয়ই বরদাস্ত করবেন না। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক উল্টো। উনি দুনিয়াকেই ভুল বুঝলেন, সব দোষ নাকি দুনিয়ার। ওকে তাড়ালেন বাড়ি থেকে। শহরময় দুর্নাম ছড়াতে লাগলেন দুনিয়ার নামে। উনি বড় লোক, তাই ওনার কথা সবারই বিশ্বাস হলো। আমাদের মুখ দেখানো দায় হয়ে দাঁড়ালো। পুরো ব্যাপারটা কিন্তু ঘুরে গেল দুনিয়ার একটা চিঠির জোরে। চিঠিখানা লিখেছিল সিদ্রিগল্ফকে, তার খারাপ ব্যবহারের প্রতিবাদ করে। চিঠি পড়ল গিয়ে মার্কার হাতে। তিনি ভুল বুঝতে পেরে ভীষণ রেগে গেলেন স্বামীর ওপর। যা ভুল করেছেন তা শোধরানোর জন্য শহরের বাড়ি বাড়ি গিয়ে বলে এলেন দুনিয়া নির্দোষ। এত কথা লিখছি এই জন্যে যে মার্কা দিন কয়েক আগে হঠাৎ মারা গেছেন, কিন্তু তিনি আমাদের অবস্থাটা ঘুরিয়ে দিয়ে গেলেন। অনেকেই যেচে এলো আমাদের বাড়িতে। এদের মধ্যে ছিলেন সুজিন নামে এক ভদ্রলোক, মার্কার দূর সম্পর্কের আত্মীয়, নামী উকিল, বড়লোক, সরকারি চাকুরে। শহরে আমাদের খাতির বেড়েছে এই লুজিনের জন্য। আলাপ হওয়ার 2 দিন পরেই বিয়ে করতে চেয়েছেন দুনিয়াকে, কারণ দুনিয়া সুন্দরী, শিক্ষিতা, গরিব। শেষের কারণটা একটা বড় কারণ লুজিনের কাছে। তার মতে বড় লোকদের উচিত গরিব মেয়ে বিয়ে করা, তাতে ঘরে শান্তি থাকে, বউ স্বামীর বাধ্য থাকে। কথাটা আমাদের খুব একটা ভালো না লাগলেও এ নিয়ে মাথা ঘামায়নি। ওসব বড় লোকই খেয়াল। মোট কথা দুনিয়াও পছন্দ করেছে লুজিনকে। লোক ভালো, হাতে টাকা আছে, সমাজে প্রতিপত্তি আছে, আত্মীয়তা গড়ে উঠলে আমাদেরই লাভ। তুমি আইন পড়ছ শুনে লুজিন বলেছেন ভালোই হলো। পিটার্সবার্গে আমার অফিস খুলছি, রোডিয়াকে আমার সেক্রেটারি করে নিব। অর্থাৎ বিয়ের আগেই তোমার চাকরির কথা পাকা হয়ে গেল, পরে ওর অংশীদারও হয়ে যেতে পারো। যাই হোক, তোমার টাকা পাঠাচ্ছি। ইতিমধ্যে লুজিন পিটার্সবার্গে চলে যাচ্ছেন। অফিস খুলবেন, থাকার ঘর নেবেন, আমাদের থাকবারও ব্যবস্থা করবেন। তারপর আমরা যাব। বিয়েটা হয়ে গেলেই আমি ফিরে আসবো এখানে, আর দুনিয়া যাবে ওর স্বামীর কাছে। আমাদের বাক্সটা লুজিন সাথে নিয়ে যাচ্ছেন। আমরা যাব পরে নিজেদের খরচে, 3rd ক্লাসে। এমন কিছু খরচ হবে না,
দেখা হবে সপ্তাহখানেকের মধ্যেই তোমার ঘরে। ইতি তোমার মা, পলচেরিয়া রাসকোলনিকভ। চিঠি পড়েই মাথা ঘুরে গেল রাসকোলনিকভের। এ কি করতে চলেছে তার মা আর বোন? এ যেন মহাকিপ্টের গোলামি করা। লুজিন বেটাকে চোখে না দেখলেও তার কদর্য মনের পরিচয় চিঠির মধ্যে পেয়ে গেছে রাসকোলনিকভ। শয়তান শয়তান, বাক্সটা নিয়ে আসছে যেন কতই না দয়া করছে। কিন্তু যাকে বিয়ে করবে সে তার মাকে নিয়ে আসবে নিজের খরচে। বাড়ি থেকে 60 মাইল দূরের রেল স্টেশনে আসবে মালটানা ঘোড়ার গাড়ির চটে বসে। 700 মাইল পথ আসবে ট্রেনের 3rd ক্লাসে। খুপড়ি ঘর থেকে ছিটকে বেরিয়ে যায় রাসকোলনিকভ। পাগলের মতো ঘুরতে থাকে পথে পথে। মাথার মধ্যে পাক খেতে থাকে দুশ্চিন্তার ঘূর্ণিঝড়। এ বিয়ে বন্ধ করতেই হবে। প্রবঞ্চক লুজিনকে দুনিয়া বিয়ে করতে চায় কেন সেটা সে বুঝতে পারছে। ভাইয়ের চাকরি হবে, মা সুখে থাকবে। লুজিন দুনিয়াকে বিয়ে করতে চায় কেন? সে গরিব বলে? আর যখন তখন বায়না করবে না বলে? ছি ছি ছি, এ বিয়ে হতে পারে না, কক্ষনো না। কিন্তু রাসকোলনিকভের মুরদি বা কতটুকু? 3000 রুবল নেই বলে কলেজে যেতে পারছে না, আইন পড়তে পারছে না। পেট চলছে কোনো মতে মায়ের ধার করা টাকায়। ভাবতে ভাবতে কখন জানি রাস্তার মাঝেই দাঁড়িয়ে গেছিল রাসকোলনিকভ। সম্বিত ফিরল আচমকা সপাং করে পিঠে চাবুক পড়ায়। কানে ভেসে এলো খটাখট ঘোড়ার খুরের আওয়াজ। চমকে পাশে সরে গেল বটে রাসকোলনিকভ। পাশ দিয়ে দ্রুত বেরিয়ে গেল ঘোড়ার গাড়িটা। কিন্তু রাস্তার লোক অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে। ভাবছে, পাগল নাকি লোকটা? রাস্তার মাঝে ওইভাবে কেউ দাঁড়ায়? চাবুক খেয়েও ফ্যাল করে তাকিয়ে থাকে সে। কে যেন একটা 20 কোপেক মুদ্রা গুজে দিয়ে যায় ওর হাতে। চোখ তুলে তাকায় রাসকোলনিকভ। এক প্রৌঢ়া দয়া করছেন তাকে, সঙ্গে ছোট্ট একটা মেয়ে। প্রৌঢ়ার চোখে করুণা, কিন্তু রাসকোলনিকভের হাসি পেল। এত দুঃখেও ইচ্ছে হলো হো হো করে হেসে ওঠে। ভিখিরি ভাবা হয়েছে তাকে, তাই এই ভিক্ষে। অথচ সে বড় বংশের ছেলে, শিক্ষিত। আইন পাশ করলেই মোটা রোজগার বাধা। তার দরকার মোটে 3000 রুবল, যার অভাবে বই বেচতে হয়েছে, কলেজ ছাড়তে হয়েছে। মাত্র 3000 রুবল। যা পেলে সে প্রতিভার চমক দেখিয়ে এদেশের চেহারা পাল্টে দেবে। আর তাকেই কিনা হাত পেতে 20 কোপেক ভিক্ষে নিতে হলো একজন স্ত্রীলোকের হাত থেকে। ধিক ধিক ধিক। নেভা নদীর সেতুতে দাঁড়িয়েছিল রাসকোলনিকভ। ছুঁড়ে মুদ্রাটা ফেলে দিল নদীর পানিতে। মনের জ্বালা একটু কমল। হনহনিয়ে নেমে এলো সেতু থেকে। মাথার মধ্যে কিন্তু ঘুরপাক দিচ্ছে একটাই কথা, 3000 রুবল, 3000 রুবল। যা পেলে সে আবার পড়াশোনা আরম্ভ করতে পারবে, দারিদ্র্যের অপমানকে কাটিয়ে উঠতে পারবে, কতজনের মঙ্গল করতে পারবে। লুজিনের মতো সে তো আর টাকার পিশাচ নয়। এই তো গতকালই একটা ঘড়ি বন্ধক দিয়েছিল অ্যালিওনা আইনোভনাকে। পেয়েছিল মাত্র 1.5 রুবল। তা থেকেই অতগুলো কোপেক দান করেছে মার্মেলাডোভকে। ঘড়ি বন্ধক রেখে পাওয়া টাকা পারবে কেউ দান করতে? 3000 রুবল হাতে পেলে সে যে কি করবে। মাথা নিচু করে হাঁটতে থাকে আর আবল তাবল ভাবতে থাকে। হঠাৎ চোখ তুলতেই থমকে যায় রাসকোলনিকভ। সামনেই রাজু মিখিনের বাড়ি। তারা একই ক্লাসের বন্ধু, একই অবস্থা দুজনের। টাকার অভাবে পড়াশুনো শিখেই উঠেছে, কিন্তু কেউ কাউকে তা মুখ ফুটে বলে না। অভাব থাকতে পারে, আত্মসম্মানও তো আছে। দেখা হলে পাশ কাটিয়ে চলে যায়। এসেই যখন পড়েছে তখন দেখাটাও করে যাওয়া যাক বন্ধুর সঙ্গে। রাজু মিখিন কিন্তু ওকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। তার ঘরের অবস্থাও রাসকোলনিকভের ঘরের মতো। কম আলোয় ঘাড় হেঁটে করে কি যেন লিখছিল সে। রাসকোলনিকভকে সামনে দেখে বলে উঠল বিড়বিড় করে, কি আশ্চর্য, এই অবস্থা হয়েছে তোমার? তারপরেই নিজেকে সামলে নিয়ে বলল, আমার একটা উপকার করবে রাসকোলনিকভ?
একজন প্রকাশক আমাকে 6 রুবল আগাম দিয়েছেন, আর জার্মান থেকে রুশ ভাষায় অনুবাদের জন্য এই বইগুলো দিয়েছেন। জার্মানটা তো আমি ভালো জানি না, বড্ড দেরি হচ্ছে। অর্ধেক অনুবাদ তুমি করে দাও। এই নাও বই, আর এই নাও 3 রুবল। বই আর টাকা নিয়ে পথে নেমে এসেছিল রাসকলনিকভ। তারপর আবার কি মনে করে ফিরে গিয়ে ফিরিয়ে দিল সব কিছুই। হতভম্ব হয়ে চেয়ে রইল রাজুমিখিন। রাস্তায় নেমে এলো রাসকলনিকভ, হাঁটছে আনমোনাভাবে। হঠাৎ কানে ভেসে এলো এই কথাগুলো, কাল সন্ধ্যাবেলা 6টা থেকে 7টার মধ্যে যেও, অনেক কাপড় কিনবে লোকটা। যাব। শেষ কথাটা বলল লিজাভেটা, বলল এক ফেরিওয়ালাকে। লিজাভেটাকে চেনে রাসকলনিকভ, অ্যালিওনা আইনোভনার বোন, যার কাছে সে কালকে ঘুড়ি বন্ধক দিয়ে এসেছে। কথাগুলো গেঁথে গেল মাথার মধ্যে। 3000 রুবল রোজগারের উপায়টাও ঝিলিক দিয়ে উঠল মগজে। গল্পকুলিতে আজ আপনারা শুনলেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির প্রথম পর্ব। শীঘ্রই আসছি দ্বিতীয় পর্ব নিয়ে, সঙ্গেই থাকুন।